হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা যারা বাংলা ভাষাতে বাংলা ভার্সনে এনইটি বা জেনপাস এর মতো এক্সাম দিতে চলেছো তাদের জন্য একটা স্পেশাল ক্লাস। দেখো, আমরা জীবের শ্রেণীবিন্যাস মানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সেই চ্যাপ্টারটার আজকে আমরা ভাইরাস, ভিরিওয়েডস এই পার্টগুলো তোমাদের সাথে ডিসকাস করব। বাংলাতে কেমন ভাবে পড়তে হয় এনসিইআরটির বইটা বাংলাতে, এবং এনসিইআরটির বইটা বাংলাতে অনুবাদ করা। দেখো, সেইটাকে আমরা প্যারাগ্রাফ ওয়াইজ দিয়েছি, মানে তোমাদের বাংলার সঙ্গে সঙ্গে সেটাকে ইংলিশটাও যাতে তোমরা বুঝতে পারো। মানে তোমাদের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গলে যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট আছো তাদের জন্য অল ইন্ডিয়া বেসিসে এনইটি এক্সামে চান্স পাওয়া একদমই আর কঠিন থাকলো না। কারণ তোমাদের যে অভিযোগ ছিল যে এনসিইআরটির বই হয় ইংলিশে, দেখো সেইটার বাংলা প্যারাগ্রাফ প্রত্যেকটা ইংলিশের পরে আমি বাংলাটা করে দিয়েছি। বাংলাতে একটা পিডিএফ ভার্সন অ্যাভেলেবেল আছে, বাট এইখানে তোমাকে প্রত্যেকটা প্যারাগ্রাফ ওয়াইজ দিলে কি হবে, বাংলার সঙ্গে সঙ্গে তুমি ইংলিশটাও বুঝতে পারবে। তাহলে তোমরা যারা এই বছর তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, জানি না কবে হবে এক্সাম, তাদের জন্য বসে থাকার সময় নেই। তারা রিপিটার্স হয়ে যখন ভাবছিলে মেডিকেল পরীক্ষা দেবে, এন্ট্রান্স দেবে, তোমাদের এই সুযোগ, এই তোমাদের প্রিপারেশন শুরু করবার। আর যারা এই বছর ক্লাস 11 থেকে 12 এ উঠেছো কিন্তু আগের বছর এনসিইআরটির বই পড়োনি, তাদেরও এই একটা খুব বড় সুযোগ আছে এখন থেকে প্রিপারেশন শুরু করার। দেখো, তোমাদের তাহলে আজকে আমরা যে ক্লাসটা পড়াই তোমাদের কেমন লাগছে তার একটু কমেন্ট করে জানিও। আমরাও তাহলে আরো বেশি ইমপ্রুভ করতে পারবো, আমাদেরও আরো বেশি এনার্জেটিক হবো আমরা। ওকে, তাহলে তোমাদের সবাইকে আজকে এই ক্লাস শুরু করবার আগে সবাইকে একবার বলতে পারো থ্যাংক ইউ জানাই। তার কারণ তোমাদের জন্য আমি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট স্টুডেন্টদের পড়াবার সুযোগ পেয়েছি, রাইট? সেই জন্য তোমাদের অ্যাট ফার্স্ট সবাইকে থ্যাংক ইউ, বেস্ট স্টুডেন্টদের এই পড়াবার সুযোগ পাওয়ার জন্য। তাহলে চলো, তোমাদেরকে বেস্ট স্টুডেন্ট যেহেতু তোমাদের, তাহলে তো একদম বেস্ট জিনিসটাই তোমাদের দেওয়ার চেষ্টা করি। তাহলে আজকে আমরা যাদের সম্বন্ধে পড়বো সেই ভাইরাস সম্বন্ধে, যে ভাইরাস হয়তো আজকের যুগে সারা মানে বলতে পারো পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে। এমন কেউ নেই যে ভাইরাস সম্বন্ধে জানে না, যে করোনার কথা জানে না, এমন কেউ কি আছে? মনে হয় না, নেই। কিন্তু এই ভাইরাসকে কিন্তু আর.এইচ. হুইটেকার, তারা না, উনি 5 কিংডম যে ক্লাসিফিকেশন ছিল সেখানে উনি কোনো পজিশন দিতে পারেননি। কিন্তু কেন দিতে পারেননি? কেন? ওনার কি কোনো রাগ ছিল ভাইরাসের ওপর? না, রাগটা কোনো ব্যাপার নেই এখানে, ইমোশনালদের কোনো জায়গা নেই এখানে। উনি প্রফেশনালি তো ক্লাসিফিকেশন করেছিলেন ভাইরাস সম্বন্ধে। চলো আজকে একটু কিছু জানবো কি সেই ভাইরাস। তাহলে প্রথম আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই আর.এইচ. হুইটেকার তার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের কোথাও কিছু অকোষীয় জীব যেমন ভাইরাস, ভ্যারিওয়েড, প্রায়ন্স, লাইকেনের কথা উল্লেখ করেননি। তার কারণ আর.এইচ. হুইটেকারের পঞ্চরাজ্য ক্লাসিফিকেশনে কারা ছিল? ছিল কোষীয় জীব। আর এই ভাইরাস, এই তোমার ভিরিওয়েডস, এরা কিন্তু কার মধ্যে আসছিল বলতো? এরা আসছিল তোমার অকোষীয়, অর্থাৎ এদের দেহে কোষই ছিল না। তাই এদেরকে আমরা পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে রাখতেই পারলাম না। কিন্তু এদের সম্বন্ধে তো কিছু জানা দরকার, এবং কি ধরনের এমসিকিউ টাইপের কোশ্চেন আসে চলো আমরা সেই ব্যাপারটাও দেখবো আজকে তোমাদের সাথে। প্রথম দেখো, আমরা সাধারণত কি হই, ঠান্ডা বা ফ্লুতে সবাই ভুগেছি। সেই হ্যাচো হয়েছে না কোনো না কোনো সময়? আমরা বলি তোমাকে ভাইরাস ঘটিত জ্বর হয়েছে, ইনফ্লুয়েঞ্জা হয়েছে, আমাদের সবার হয়েছে এই ডিজিজটা। কেন বলতো? কারণ ভাইরাস খুব কুইক একজনের থেকে আর একজনের দেহে মনে করো রোগটাকে বিস্তার করতে পারে। তাহলে আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, সবার আছে। হয়তো কোভিড এর এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসের এক্সপিরিয়েন্স আমাদের প্রায় সবার আছে। আমাদের দেহের উপর এই ভাইরাসগুলো কিরূপ প্রভাব করে আমরা মোটামুটি সবাই অবগত আছি সেই সম্বন্ধে। তথাপি আমরা ভাইরাসকে আমাদের এই শারীরিক অবস্থার সাথে সম্পর্কিত করি না।
কেন জানো? ভাইরাসকে অকোষীয় বলবার জন্য। ভাইরাসের প্রকৃত অর্থে এরা কোনো সজীব নয়, মানে এরা কোনো লিভিং থিংস নয়, আর সেই কারণের জন্যই এরা শ্রেণীবিন্যাসের কাঠামোতে এদের স্থান নেই। তাহলে এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ কোশ্চেন তৈরি হলো এখানে, যে ভাইরাসকে আমরা জীবজগতের শ্রেণীবিন্যাসে স্থান দিইনি। তার কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে, কি কারণ সেটা হচ্ছে এরা অকোষীয়, আর 2 নম্বর হচ্ছে এরা সজীব নয়। কারণ আমরা সজীব বস্তু বলতে, আমরা যখন আমাদের প্রথম চ্যাপ্টার পড়ছিলাম লিভিং ওয়ার্ল্ড, সেখানে আমরা কি দেখেছিলাম? সজীব বস্তু। এই যে সজীব বস্তু তুমি কাদেরকে বলবে? যাদের দেহে কি থাকবে? কোষ থাকবে। অর্থাৎ কোষ না থাকলে সে সজীব নয়। আর ভাইরাসের দেহে কিন্তু প্রকৃত যে কোষ, সেই প্রকৃত কোষ নেই। সেই জন্য ভাইরাসকেও আমরা কিন্তু প্রকৃত সজীব বস্তু বলা যায় না। এটাই কিন্তু কোশ্চেন, জানো তো? এটা ভেরি ইম্পর্টেন্ট। কি সেটা হচ্ছে কি, ভাইরাসের দেহে যেহেতু কোষ থাকছে না, সেই জন্য সে সজীব বস্তু নয়। তাহলে নির্জীব বস্তুকে নিয়ে আজকে আমরা এত চিন্তিত, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যে দেশের লোক। তাহলে ভাইরাসের কি চরিত্র আছে এমন যার জন্য আমরা চিন্তিত? চলো আজকে আমরা সেই ব্যাপারটা একটু জানবো। ভাইরাস এমন ধরনের অকোষীয় বস্তু যাদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা সজীব কোষের বাইরে একটা নিষ্ক্রিয় ক্রিস্টাল বা স্ফটিক দানার মতো বিরাজ করে। মানে যখন সে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, এনভায়রনমেন্টে ঘুরে বেড়াচ্ছে, এরা ক্রিস্টাল বা স্ফটিক দানা, যেমন নুনের একটা দানা হয় না, তার থেকে অনেক গুণ ছোট, বাট ওই রকম দানার মতো তারা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা তো নিঃশ্বাস নিচ্ছি, আর ওই নিঃশ্বাসের মাধ্যমে প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা নির্গত করছি, এই প্রশ্বাসের মাধ্যমে আমাদের দেহের মধ্যে এই ভাইরাসগুলো আমাদের দেহের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। দেখো, ভাইরাসের দেহে, আমাদের দেহে প্রবেশ করার আরো বিভিন্ন পদ্ধতি আছে। আমি মোস্ট কমন যে পদ্ধতি ইনফ্লুয়েঞ্জা, তার কথাটা তোমায় বললাম এখন। তারপর এরা কি করে? এরা সজীব কোষকে সংক্রমণ ঘটায়, অর্থাৎ সজীব কোষের মধ্যে এদের যে নিউক্লিক বস্তু, সেটাকে প্রবেশ করিয়ে দেয়। এবং তখন কি হয়? পোষক কোষের সংগঠনগুলো নিজের আয়ত্তে নিয়ে আসে। ভাবো, এরা কি করেছে? আমাদের একটা এরকম কোষ, এই কোষের মধ্যে এটা মনে করো সেই ভাইরাসটা, এরকম এই হচ্ছে সেই ভাইরাসটা কি করেছে? তার জেনেটিক মেটেরিয়ালটা এইভাবে ইনসার্ট করে দিয়েছে। ভাবো, এই হচ্ছে আমাদের জেনেটিক মেটেরিয়াল ছিল। এবার ও কি করলো? পুরো এই যে আমাদের দেহের যে সংগঠন, কাজ, এটাকে ভাইরাস নিজের কন্ট্রোলে নিয়ে নিল। মানে এইখানটাই হচ্ছে ভাইরাসের ক্ষমতা, এই হচ্ছে ভাইরাসের ক্ষমতা। এবং ভাইরাসটা কি করে জানো তো? এই কোষের মধ্যে ঢুকে নিজের প্রতিলিপি গঠন করে। মানে আরো এরকম ভাইরাস পার্টিকেলস তৈরি হয়ে যায়, ভাইরাস পার্টিকেলস। তারপর একটা সময় কোষটাকে নষ্ট করে দেয়, মানে কোষটা এরকম নষ্ট হয়ে গেল, আর এরকম ভাইরাস পার্টিকেলস গুলো এনভায়রনমেন্টে আবার কতগুলো বেরিয়ে পড়লো। দেখো, পোষক কোষটাও মরে গেল। এই জন্য ভাইরাস ঘটিত কোনো রোগ হলে তোমার কিন্তু অনেক উইকনেস আমরা দেখতে পাই, কারণ এরা পোষক কোষটিকে মেরে ফেলে। অর্থাৎ এই যে কোভিড এর জন্য আমরা যে ভাইরাসের কথা বলছি, সেই ভাইরাসটাও কিন্তু আমাদের দেহে প্রবেশ করছে। তার মেন কারণ কি বলতো? কি কারণ? সেটা হচ্ছে ভাইরাস, ওরা আমাদের দেহে প্রবেশ করেছে কেন? আমাদের দেহকে কেন বেছে নিচ্ছে? কারণ আমাদের দেহের কোষের মধ্যে ওরা ওদের জেনেটিক মেটেরিয়ালটা ঢুকিয়ে দিতে পারে। আর আমাদের কোষকে ওরা বেছে নিয়েছে তাদের রিপ্রোডাকশন করবার জন্য, তাদের প্রতিলিপি গঠন করবার জন্য। তাহলে তুমি ভাইরাসকে কি বলবে? সজীব না জড় বস্তু বলবে?
সজীব নয় আর জড়ও নয়, সজীব আর জড়ের একটা মধ্যবর্তী পর্যায়ের বস্তু বললেই কিন্তু কথাটা ঠিক হবে। আর ভাইরাস শব্দটির অর্থ হলো বিষ, মানে বিষাক্ত তরল। আমরা প্রায় 99% কেস 99% কেসে দেখছি ভাইরাস গুলো বিষাক্ত, মানে এরা আমাদের দেহে কোনো না কোনো ভাবে রোগ সৃষ্টি করে। হয়তো ভালো ভাইরাসও আছে, যেমন ব্যাকটেরিওফাজের মতো, আমরা তাদের সম্বন্ধে জানি না। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো এই প্যারাগ্রাফটা এনসিইআরটি যেটা তোমাকে পড়াতে চলেছে এখন, দ্যাট ইজ মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর এনইটির পয়েন্ট অফ অ্যান্ড জেন পাজের পয়েন্ট অফ ভিউ থেকে। প্রথম যে আমরা বলছিলাম একটু আগে, এই যে ভাইরাস শব্দের অর্থ হলো বিষ বা বিষাক্ত তরল, এটা কোন বিজ্ঞানী বলেছিল? বিজ্ঞানী বলেছিলেন, তিনি হচ্ছেন বিজ্ঞানী পাস্তুর। তাহলে বিজ্ঞানী পাস্তুরের কন্ট্রিবিউশন কি? উনি ভাইরাসকে কি বলেছিলেন? বলেছিলেন বিষাক্ত, বিষ। আর একজন সায়েন্টিস্টের কথা বলি, যেটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিজে ইভানস্কি, ইয়ারটা মনে রাখতে হবে। 1892 তে উনি কিছু তামাক গাছের মোজাইক রোগ সৃষ্টিকারী জীব রূপে চিহ্নিত করেন। তামাক গাছের পাতায় না হলুদ 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 আর সবুজ, তার মাঝে হলুদের স্পট পড়ে যেত, সেই মোজাইকের মেঝে হয় না, অনেকটা সেই ধরনের। আর এই যে ডিজে আইভানস্কি, উনি 1892 সালে তামাক গাছের এই মোজাইক রোগ সৃষ্টিকারী এই জীবগুলিকে চিহ্নিত করতে চেষ্টা করেছিলেন। উনি আমাদের দেখিয়েছিলেন এই রোগগুলোর পেছনে ব্যাকটেরিয়া দায়ী নয়, ব্যাকটেরিয়ার চাইতেও ক্ষুদ্র এমন কিছু জীব বা এমন কিছু জিনিস, তারা এই তামাক গাছের পাতায় রোগ সৃষ্টি করে। উনি কি করে বললেন যে উনি এই যে বস্তুটা যেটা তামাক গাছে রোগ সৃষ্টি করছে এটা ব্যাকটেরিয়ার থেকে ছোট? কি করে বললেন উনি? তার জন্য উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি ব্যাকটেরিয়াকে আটকাতে পারে এমন ছাঁকনি, মানে পরিশ্রাবকের মধ্যে দিয়ে ভাইরাসের সলিউশন, ভাইরাসের দ্রবণটাকে ভাবো, উনি চালনা করেছিলেন। উনি দেখেছিলেন ভাইরাস গুলো সেই ফিল্টারের মধ্যে দিয়ে, পেপারের মধ্যে দিয়ে ভাবো চলে যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া গুলো সেখান দিয়ে পাস করতে পারে না। খালি তো প্রমাণ হলো যে ব্যাকটেরিয়ার থেকে ভাইরাস গুলো ছোট। দেখো উনি কিন্তু এই আইভানস্কি কিন্তু ভাইরাস এই ব্যাপারটা কিছু বলতে পারলেন না, কিন্তু উনি আমাদের একটা বড় কনসেপ্ট দিলেন, ব্যাকটেরিয়া ছাড়াও এমন কোনো কিছু আছে আমাদের এই জগতে যারা উদ্ভিদের এই রোগ সৃষ্টির জন্য দায়ী। এরপর আর একজন সায়েন্টিস্টের নাম শোনো, আমি আগেই বলেছি কিন্তু এই পেজটা এনইটির জন্য ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এম.ডব্লিউ. বেঞ্জানিক। উনি 1898 উনি কি প্রদর্শন করলেন যে আক্রান্ত তামাক গাছের পাতার, যেটা তামাক গাছের পাতাকে যেটা আক্রান্ত হয়েছে, মানে ওই মোজাইক ডিজিজ করেছে আর কি, উনি ওই তার নির্যাসটাকে বার করলেন, নিয়ে একটা সুস্থ গাছকে উনি সংক্রমণ করতে পারে। উনি এটা বললেন আমাদেরকে, কি জিনিস? ওই তামাক গাছটা যে পাতাটা আক্রান্ত হয়েছে তার নির্যাসটাকে নিয়ে উনি একটা ভালো পাতায় এখানে ভাবো স্প্রে করে দিলেন। উনি দেখালেন ওই ভালো পাতাটাও আক্রমণ, মানে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। ওই এম.ডব্লিউ. বেঞ্জানিক ওই তরলটার নাম দিলেন সংক্রামক জীবন্ত পদার্থ বা কন্টেজিয়াম ভিভিয়াম ফ্লুইডিয়াম। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি কোশ্চেনটা? কি এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসছে, একদম বুঝতেই পারছো সে এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কন্টাজিয়াম ভাইভাম ফ্লুইডিয়াম এই নামটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? অ্যান্সারটা হবে এম.ডব্লিউ. বেঞ্জানিক। এবার আর একজন বিজ্ঞানীর নাম বলি তোমাকে, চলো।
উনি হচ্ছেন WM স্ট্যানলি। WM স্ট্যানলি উনি কি বললেন? উনি বললেন যে ভাইরাসকে কেলাসিত করা যেতে পারে, ভাইরাসকে কেলাসিত করা যেতে পারে, মানে কেলাসে কনভার্ট করা যেতে পারে, এবং এই কেলাসটি প্রধানত প্রোটিন সমৃদ্ধ। এটাও কিন্তু বললেন WM স্ট্যানলি। শুধুমাত্র কেলাস নয়, কেলাসটা কি সমৃদ্ধ? প্রোটিন সমৃদ্ধ। আর ভাইরাস গুলো কি বলতো, নির্দিষ্ট পোষক। যেমন কোভিড এর জন্য আমরা এখনো পর্যন্ত যেটা জেনেছি, মানুষই হচ্ছে পোষক। অর্থাৎ নির্দিষ্ট পোষক আছে প্রত্যেকটা ভাইরাসে। নির্দিষ্ট পোষক কোষের বাইরে ভাইরাস নিছকই একটা নিষ্ক্রিয় বা জড় পদার্থ। এই যে আমার পেনটা দেখতে পাচ্ছ, এটা ম্যাজিক দেখাচ্ছি না আমি তোমাকে। এই যে পেনটা যেমন একটা জড় পদার্থ, আর আমাদের এই পরিবেশে যে ভাইরাস গুলো প্রেজেন্ট আছে তারাও জড় পদার্থ। কিন্তু এই পেনটা আমাদের শরীরের মধ্যে ঢুকলে জীবন্ত হয়ে উঠবে না, কিন্তু ভাইরাস গুলো আমাদের শরীরের মধ্যে ঢুকলে, নির্দিষ্ট পোষকের মধ্যে ঢুকলে ওরা কিন্তু জীবন্ত হয়ে উঠবে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। এখানটা ভেরি ইম্পর্টেন্ট। বাধ্যতামূলক পরজীবী মানে অব্লিগেটরি প্যারাসাইট। দ্যাট মিন্স তারা রোগ সৃষ্টি করে, রোগ করবেই করবে। এবার আমরা ভাইরাসের যদি একটু গঠনটাকে নিয়ে তোমাদের সাথে কথা বলি। ভাইরাস তার হচ্ছে প্রোটিন, কোষের বাইরে ভাইরাস নিষ্ক্রিয় বস্তু। আর ভাইরাস যে প্রোটিন বললাম, ছাড়া অতিরিক্ত হিসাবে জিনগত বস্তু বহন করে। এবার আমি তোমাকে ভাইরাসের একটু গঠনটা বলতে চলেছি। ভাইরাসের মধ্যে তাহলে গঠনগত বস্তু হিসেবে কি আছে? প্রোটিন আছে। আর কি আছে? জিনগত বস্তু তো থাকতেই হবে, জিনগত বস্তু আছে একটা। কিন্তু এই জিনগত বস্তুটা ডিএনএ এবং আরএনএ কি না? ডিএনএ এবং আরএনএ নয়, ডিএনএ নতুবা আরএনএ। দ্যাট মিন্স ডিএনএ অর আরএনএ। ডিএনএ এবং আরএনএ উভয় কিন্তু একসাথে থাকে না। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। দেখো, জেনেটিক বস্তু হিসাবে থাকে, কিন্তু সেটা ডিএনএ থাকলে ডিএনএ অথবা আরএনএ থাকলে আরএনএ। দেখি তোমরা তো এখন কোভিড এর জন্য খুব কিছু বলছো, অনেক কিছু জানো। দেখি আমাদের এই চ্যাট বক্সে লেখো দেখি, এই যে কোভিড এর এই ভাইরাসটা, এটা কি আরএনএ আছে তার জেনেটিক ম্যাটেরিয়াল, না ডিএনএ আছে? দেখি। অরিত্র ফার্স্ট অ্যান্সার দিয়েছে আজকে আমাদের। আর কে? সয়েলি। আর বন্ধুরা কোথায়? একটু অ্যান্সার দাও। সারা কিছু বলছো? স্নেহা আরএনএ, ভেরি গুড। প্রিয়াঙ্কা আরএনএ, অনুশ্রী আরএনএ বলেছো, এই তো। আর কোথায় গেলে গো? আর অন্যরা প্রত্যেককে অ্যান্সার দিতে হবে, ক্লাসে ইনভলভ হতে হবে। এখানে একজন স্টুডেন্টও বাদ যাচ্ছ হলে হবে না। কৃষ্ণচন্দ্র বলেছো, চন্দ্রিমা বলেছো, ওকে ভেরি গুড। চলো সবাইকে ইনপুট করতে হবে বাবা, সোহিনী, কারণ তোমাকে চান্স পেতে হবে, তারপরে অন্যদের কিন্তু আমরা হেল্প করার কথা ভাববো। তাহলে আমরা বুঝলাম ভাইরাসের মধ্যে ডিএনএ অথবা আরএনএ যে কোনো এক প্রকার নিউক্লিক অ্যাসিড বর্তমান, তাই বুঝলাম তো আমরা। এবার দেখো, ভাইরাস একটি নিউক্লিক প্রোটিন যৌগ, এই কথাটা আমরা বলতে পারি। ভাইরাস একটা নিউক্লিয় প্রোটিন কম্পাউন্ড। নিউক্লিয় প্রোটিন যৌগ মানে তারা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ যৌগ। আর এদের মধ্যে মেনলি সংক্রমিত করে কোন জিনিসটা জানো? সেটা হচ্ছে তোমার জিনগত বৈশিষ্ট্য বস্তুটি, মানে জিনগত বস্তুটি মেনলি সংক্রমণের জন্য দায়ী। এবার দেখো, ভাইরাস গুলো উদ্ভিদকে রোগ সৃষ্টি করে, প্রাণীকেও রোগ সৃষ্টি করে, মানুষকেও রোগ সৃষ্টি করে, ব্যাকটেরিয়াকেও রোগ সৃষ্টি করে ইটসেলফ। আমরা তাহলে উদ্ভিদ দেহে যে ধরনের ভাইরাস গুলো সংক্রমিত করে, তাহলে সেগুলোকে উদ্ভিদ ভাইরাস বলতে পারি তো। এবার একটা কোশ্চেন মাথায় রাখো, একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসছে এখান থেকে।
দেখো উদ্ভিদ দেহে সংক্রমণকারী ভাইরাসগুলো সাধারণত একতন্ত্রী হয় বা দ্বিতন্ত্রী আরএনএ হয়। এসএস কথাটা ইউজ হবে অনেক সময়, সিঙ্গেল স্ট্যান্ড একতন্ত্রী। ডিএস মানে ডাবল স্ট্যান্ড মানে দ্বিতন্ত্রী আরএনএ। দেখো আরএনএ সাধারণত একতন্ত্রী হয়, কিন্তু অনেক সময় আমরা ভাইরাসের মধ্যে আরএনএ কে দ্বিতন্ত্রী দেখতে পাই। এটা খুব এক্সেপশনাল একটা জায়গা। আবার কিছু কিছু আবার ভাইরাস আছে তাদের মধ্যে দ্বিতন্ত্রী ডিএনএও থাকে। মানে এমসিকিউটা একদম শিওর শর্ট বুঝতে পারছো তো কি হবে? প্ল্যান্ট ভাইরাস কন্টেন অপশন এ একতন্ত্রী আরএনএ, অপশন বি দ্বিতন্ত্রী আরএনএ, অপশন সি দ্বিতন্ত্রী ডিএনএ, অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। একদম ভেরি ইজি কোশ্চেন। এবার আমি তোমাকে ব্যাকটেরিওফাজের কথা বলবো। ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ কারা? যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে, দে আর কল্ড দ্য ব্যাকটেরিওফাজ। আমরা ব্যাকটেরিওফাজের ছবিও একসময় দেখেছিলাম। আমরা এরকম ছবি না, আমি একটু এঁকে দিই, দেখো দেখাবো একটু। এরকম ছবিটা ছিল। এই যে ব্যাকটেরিওফাজ, তার প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। শুধুমাত্র ব্যাকটেরিওফাজ বলে তা নয়, সব ভাইরাসের ক্ষেত্রেই বলা যেতে পারে। মানে এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা আমি দেখছি, এইটাকে আমরা বলছি কি ক্যাপসিড। এবার এই ক্যাপসিডের স্ট্রাকচারটাকে তুমি যদি জুম করে আঁকো, দেখবে এদের মধ্যে না ছোট 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 এরকম কিছু ইউনিট আছে, ক্ষুদ্র ক্ষুদ্র অর্ধ একক দিয়ে এইটা তৈরি। এই অর্ধ একক গুলোকে আমরা বলি ক্যাপসোমিয়ার। তাহলে অনেকগুলো ক্যাপসোমিয়ার একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় কি? সেটা হচ্ছে তোমার কি তৈরি হয়? ক্যাপসিড। এবার ক্যাপসোমিয়ার গুলো হেলিকাল বা পলিহেড্রাল জ্যামিতিক গঠন রূপে সজ্জিত থাকে। মানে ওরা এরকম হেলিকাল স্ট্রাকচারও হতে পারে, আবার ওরা এরকম পলিহেড্রাল স্ট্রাকচারও হতে পারে। এই ইউনিট গুলোর কথা বলছি। মানে ক্যাপসোমিয়ার গুলো একটা জ্যামিতিক গঠন সম্পূর্ণ হবে। এবার আমি তোমাকে একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর কথা বলছি। সেটা হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া হবে কয়েকটা রোগের নাম, তারপর তোমাকে বাছাই করতে হবে কোনগুলো ভাইরাস ঘটিত রোগের নাম। অনেক হতে পারে ভাইরাস ঘটিত রোগ, বাট কয়েকটা তোমাকে মনে রাখতে হবে। যেমন দেখো, মাম্পস, গুটি বসন্ত, হার্পিস, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ। এছাড়া মানবদেহে এইডস রোগটি, এটাও কিন্তু ভাইরাসের সংক্রমণের জন্যই ঘটে। এইগুলো কিন্তু ভাইরাস ঘটিত রোগ, নামটা মনে রাখতে হবে। দেখো উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাস ঘটিত লক্ষণগুলো কি কি হতে পারে? যেমন মোজাইক রোগ সৃষ্টিকারী, অর্থাৎ পাতার মধ্যে ছোপ ছোপ দাগ হতে পারে, বা পাতাগুলো গুটিয়ে যায় অনেক সময়, মানে কার্লিং মানে গুটিয়ে যেতে থাকে। আমি এই কালকেই দেখলাম, মনে হয় মানে আগের উইকে দেখলাম কি হবে একটা, যে আমার একটা জবা গাছের পাতাগুলো পুরো গুটিয়ে 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 গেছে। অন্য কারণে হতে পারে, এটা একটা কারণ। কুঁকড়ে যাওয়া, পাতার বর্ণ হলুদ হয়ে যাওয়া এবং শিরাগুলো স্পষ্ট হয়ে ওঠা, এবং উদ্ভিদের খর্বকীর্তি হওয়া, মানে বৃদ্ধিটা ভালো হচ্ছে না, স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া। মানে এইটা একটা খুব ভালো এমসিকিউ হলো। কি এমসিকিউটা দেওয়া হবে বলো তো? তুমি বুঝতে পারছো কিছু? যে উদ্ভিদ ঘটিত ভাইরাসে কি কি আমরা রোগের লক্ষণগুলো দেখতে পাই। দুটো তিনটে অপশন দিয়ে দেবে তোমাকে। মোজাইক রোগ সৃষ্টি হয়, পাতা গুটিয়ে যাওয়া, পাতার বর্ণ হলুদ হয়ে যাওয়া, শিরাগুলি স্পষ্ট হয়ে যাওয়া, এই ধরনের ব্যাপারে এমসিকিউটা আসছে। কিন্তু মানে এই প্রত্যেকটা পয়েন্ট তোমাকে নোট করতে হবে। কি রোগ নোট করবে কেমন ভাবে বলে দিই একটুখানি শোনো। উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাস রোগের সম্ভাব্য লক্ষণগুলো: 1 নাম্বার মোজাইক সৃষ্টি হওয়া, অপশন 2 নাম্বার দিয়ে পাতা গুটিয়ে যাওয়া, 3 নাম্বার কুঁকড়ে যাওয়া, 4 নাম্বার পাতা হলুদ হয়ে যাওয়া, 5 নাম্বার শিরাগুলো স্পষ্ট হয়ে যাওয়া, 6 নাম্বার উদ্ভিদের খর্বকীর্তি হওয়া, 7 নাম্বার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া। এইভাবে নোটটা কিন্তু তোমায় করতে হবে।
এবার তোমাকে আমি ভাইরাস তো কমপ্লিট, এবার আমি তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে ভাইরয়েডস গুলো সম্বন্ধে, অর ভাইরয়েডস। আমাদের প্রাণী ভাইরাস গুলো কিন্তু সাধারণত আরএনএ গঠিত হয়, জানো তো, যেমন কোভিড এর কথা তুমি তো বললে। এবার ভাইরাস, ভাইরাসের বন্ধু ভাইরয়েডস নাকি কে? দেখো সায়েন্টিস্টরা ভাইরাসের মতো একটা জিনিসের সন্ধান পেয়েছিলেন, ওই গঠনটা পুরোপুরি ভাইরাসের মতো নয়, সেজন্য এটাকে ভাইরাস বলা গেল না। কিন্তু কোন বিজ্ঞানী এইগুলোকে নিয়ে রিসার্চ করেছিলেন, তার নামটা দিয়েই বাবা একদম শিওর শর্ট এমসিকিউ কোশ্চেন ফর এনইটি, একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসে সেখান থেকে। 1971 সাল, টিও ডেনিয়ার বলে একজন বিজ্ঞানী, উনি ভাইরাসের চেয়ে ক্ষুদ্রতর, ভাইরাসের চেয়েও ছোট নতুন এক প্রকারের সংক্রামক বস্তুকে আবিষ্কার করলেন, যা পটেটো স্পিন্ডল টিউবার রোগের জন্য দায়ী। এটা একটা মুক্ত আরএনএ থাকে। ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে প্রোটিন আবরণী থাকে, এই ক্ষেত্রে তা অনুপস্থিত, তাই এদের নামকরণ করা হয়েছে ভাইরয়েড। আর এখানে যে আরএনএ থাকে সেখানে কিন্তু কম আণবিক ওজন বিশিষ্ট হবে সেটা। তাহলে আমরা এই ভাইরয়েড থেকে কিভাবে নোট তৈরি করব? প্রথম কি পয়েন্ট দেবো আমরা, 1971 সালে টিও ডেনিয়ার ভাইরাস এটি আবিষ্কার করেছিলেন। 2 নম্বর পয়েন্ট, ভাইরাসের চেয়ে ক্ষুদ্রতর। 3 নম্বর, স্পিন্ডল পটেটো স্পিন্ডল টিউবার রোগের জন্য দায়ী। 4 নম্বর, মুক্ত আরএনএ থাকে। ভাইরাসে যে প্রোটিন থাকে তা ভাইরয়েডে অনুপস্থিত। নেক্সট পয়েন্ট, আরএনএ কম আণবিক ওজন বিশিষ্ট। এইভাবে নোটটা তোমার খাতায় করতে হবে, ডিফারেন্ট কালারফুল করে করবে, নিজের যাতে পড়তে ভালো লাগে, নিজের ভালো লাগে যাতে, সেটার জন্য ইম্পর্টেন্ট, বুঝেছো? তাহলে এইভাবে নোটটা করতে হবে। এরপর দেখো আমি তোমাকে আরেকজনের কথা বলি, দ্যাট ইজ দা প্রিয়ন্স। কি সেটা, বা সেটাকে ইংলিশে আমরা বলবো প্রায়ন্স, একই জিনিস। আধুনিক চিকিৎসা শাস্ত্রে আমরা দেখেছি কিছু এমন সংক্রামক স্নায়ু রোগ আছে যা অস্বাভাবিক ভাঁজযুক্ত প্রোটিন দ্বারা গঠিত কোন একটি বাহকের দ্বারা বাহিত হয়। মানে প্রায়ন্স নেই, নামটা হচ্ছে প্রোটিনের সঙ্গে রিলেটেড। মানে আমরা অস্বাভাবিক ভাঁজযুক্ত কিছু প্রোটিনের সন্ধান পেলাম, সেই প্রোটিনগুলো আমাদের রোগ সৃষ্টি করতে পারে, শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত। তাহলে এই ধরনের বস্তুকে আমরা একটা আলাদা নাম দিই, চলো তার নাম দিলাম আমরা প্রায়ন্স। কি ধরনের রোগ তৈরি করতে পারে গো? এটা হচ্ছে একটা সংক্রামক স্নায়ু রোগ তৈরি করতে পারে, খুব ডেঞ্জারাস কিন্তু, বুঝতেই পারছো। এই বাহকের, এদের একটা, এই বাহকটির আকার ভাইরাসের মতো হয়, মানে শুধুমাত্র প্রোটিন দিয়ে গঠিত এরা, এই প্রোটিন গুলোই রোগ সৃষ্টি করে, আর এদেরকে আমরা প্রায়ন্স আর প্রিয়ন্স বলছি। এবার কয়েকটা রোগের নাম বলি আমরা, যেগুলো এই প্রিয়ন্সের দ্বারা সংঘটিত হয়, যেমন বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, বিএসই। তার ফুল ফর্মটা কি, এটা আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন এলো কি, এই বিএসই বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, এই রোগটার জন্য দায়ী কে? ভাইরাস, ভাইরয়েড না প্রায়ন্স? এটা হচ্ছে প্রিয়ন্সই হবে। আর এই রোগটা সাধারণত আমরা গবাদি পশুর ম্যাড কাউ ডিজিজ বলেই পরিচিত। এই রোগটার সমগোত্রীয় একটা প্রকারভেদ হলো মানুষের মানব দেহে সৃষ্টি হয় একটা তোমার ক্রুজফেল্ড জেকব ডিজিজ, সিজেডি, এটা মানব দেহে। আর পিসিএটি গবাদি পশুর দেহে। দুটোই কার দ্বারা হয়? প্রায়ন্স এর দ্বারা হয়।
এটা এইভাবে নোট করবে, মনে রাখবে কি কি ধরনের এমসিকিউ আসছে, রাইট? দ্যাট ইজ মোস্ট ইন্টারেস্টিং। এবার আমি তোমাকে বলতে চলেছি লাইকেন্স এর কথা। লাইকেন্স হলো একটা মিথজীবীয় সহাবস্থান। কার দুজনের মধ্যে গো? শৈবাল আর ছত্রাকের মধ্যে। এই যে আমি আমাদের স্নেহা এন্ড সারার কথা বলি, এরা হচ্ছে ওই লাইকেন্স এর মতো। এরাও একটা এদের মধ্যে খুব ভালো সম্পর্ক, এবং সেটা থাকুক সারা জীবন ভর, এটাই আমরা কামনা করি। এবং লাইকেনের মধ্যে কিন্তু সারা জীবনই থাকে। তার কারণ কি বলতো? একজন আর একজনের থেকে উপকার হয়, মানে একজন আর একজন ছাড়া বাঁচতে পারেই না। যেমন শৈবাল এবং ছত্রাক উভয়ই একে অপরের সহযোগিতায় উপকৃত হয়। আর লাইকেনের এই যে শৈবালের অংশটিকে আমরা কি বলবো? এটা কোশ্চেন আসে, দ্যাট ইজ কল্ড দ্য ফাইকোবায়েন্ট। এবং ছত্রাকের অংশটিকে আমরা কি বলবো? বলবো মাইকোবায়েন্ট। মানে ছত্রাক আর শৈবাল নিয়ে তৈরি, বুঝতে পারছো তো? সেই মিথজীবীয় সহাবস্থানকে আমরা লাইকেন বলছি, আর শৈবালের অংশটাকে বলছি ফাইকোবায়েন্ট, ছত্রাকের অংশটাকে বলছি মাইকোবায়েন্ট। বুঝতেই পারছো শৈবালের অংশটা কি হবে? স্বভোজী হবে, আর ছত্রাকের অংশটা পরভোজী হবে। এবং লাইকেনের এই যে লাইকেনের শৈবাল অংশটি ছত্রাকের খাদ্যের যোগান দেয়। কি লাভ হয় দেখো, শৈবাল যে খাদ্য তৈরি করে সেটা ছত্রাকটাকে যোগান দেয় খাদ্য। ছত্রাক তো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, বিনিময়ে ছত্রাক শৈবালকে কি করে? একটা বাসস্থানের সুবিধা প্রদান করে, এবং খাদ্য প্রস্তুতির জন্য খাদ্য পরিপোষক এবং জলের যোগান দেয়। কারণ ছত্রাক গুলো কি হয়? সেই মাইসিলিয়াম গুলো সেই জালের মধ্যে ছড়িয়ে পড়ে না, তারা বিভিন্ন জায়গা থেকে জল আহরণ করতে পারে। তাহলে এই যে তাদের নিবিড় যে সম্পর্ক, তাই তো? দেখো আমরা কি বলছি, তাদের পারস্পরিক সহাবস্থান এতটাই নিবিড় যে যদি প্রাকৃতিক পরিবেশে লাইকেনকে আমরা পর্যবেক্ষণ করি, তবে কল্পনা করা কঠিন হয়ে পড়ে যে একটি লাইকেন হচ্ছে দুটো পৃথক জীবের সমন্বয়ে গঠিত। অনেক সময় আমরা ভাবি লাইকেন একটা আলাদা কোনো জীব, তা কিন্তু নয়, এটা দুটো জীবের সহাবস্থান। কিন্তু জানো তো, লাইকেন না দূষিত অঞ্চলে জন্মাতে বা টিকে থাকতে পারে না। লাইকেন কোথায় থাকে? খুব সেন্সিটিভ ওরা। পলিউশন যদি হয় লাইকেন সেই সব জায়গায় থাকবে না। তাই লাইকেন খুব ভালো দূষণ নির্দেশক হিসাবে কাজ করে। মানে কি বলতো, কোনো জায়গায় দূষিত কিনা আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। যদি একটা কোনো জায়গায় লাইকেন গ্রো করছেই না, ভাববো এলাকাটা কিন্তু দূষিত, তাই তো? তাহলে এই হচ্ছে আমি তোমাকে পড়ালাম এই জীবের শ্রেণীবিন্যাস এনইটি এবং জেনপাস এর জন্য। তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু পরের উইক তোমাদের কিন্তু মক টেস্ট থাকবে এই পুরো চ্যাপ্টারটার উপর। আর কেমন ভাবে এনসিইআরটির বই পড়াতে হয় আমি দেখলে তোমাকে লাইন টু লাইন বোঝালাম, কেমন করে এমসিকিউ হয়। সত্যি গো, বাংলার আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট কেন চান্স পাবে না মেডিকেলে, যারা ভেতর থেকে স্বপ্ন দেখে? দেখো এখানে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে অনেক কিছু। আজকে এনইটির এক্সাম কিন্তু খুব সোজা, খুব শক্ত। কারণ এখানে অনলি সিরিয়াস স্টুডেন্টরাই কিন্তু চান্স পাবে। তাহলে তোমাকে আমি এত বড় একটা সুযোগ করে দিচ্ছি। দেখো আমি তোমাকে আজকে যেটা পড়ালাম, এর থেকে কি এমন কোনো কোশ্চেন হতে পারে যেটা আমি আজকে পড়াইনি? এনইটির জন্য দ্যাট ইজ ইম্পসিবল। কারণ এনসিইআরটির বই এমন একটা বই যেখান থেকে সব কোশ্চেন আসবে, এটা আমার কথা নয়, প্রুফ। লাস্ট ইয়ারে এনইটির কোশ্চেন বার করো, নিজে দেখো, প্রত্যেকটা কোশ্চেন এনসিইআরটি থেকে এসছে। কারণ যারা কন্ডাক্ট করছে এক্সামটা তারা এনসিইআরটির বই ফলো করে। আর এনসিইআরটি এমনই একটা বই যারা আমার যেই বইটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল। তোমার স্কুলের বই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি বাংলা মিডিয়ামের বই বলি, সেই বইটা কিন্তু আমার ইউপিতে অ্যাভেলেবেল নয়, কেরালাতে অ্যাভেলেবেল নয়, কিন্তু এনসিইআরটির বইটা অ্যাভেলেবেল। তাহলে কোন বই থেকে কোশ্চেন করা হবে? এনসিইআরটির বই থেকে। যে কোশ্চেন গুলো সবাই বুঝতে পারবে ইন্ডিয়ার, কারণ এটা তো ইন্ডিয়া বেস একটা টেস্ট না, এনইটি টেস্টটা। এইভাবে প্লিজ পড়ো, সময় নষ্ট করো না। যারা তোমরা এই বছর 11 থেকে 12-এ উঠছো তারাও মন দিয়ে পড়ো, আর যারা এই বছর 12 পাস করছো ভাবো, তারাও কিন্তু মন দিয়ে পড়ো। তার কারণ সময় নষ্ট করলে চলবে না। আর আমি তোমাকে প্রত্যেকটা লাইন ধরে শিখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে পড়াবো, কিন্তু তোমাকে তো বাবা পড়তেই হবে, সিরিয়াস হতেই হবে। ওকে,